সৃজনশীল প্রশ্ন লেখার সময় তুমি যদি কিছু জিনিস একটু মাথায় রাখো তাইলেই প্রত্যেকটা প্রশ্নতে তোমার 8 অথবা 9 নম্বর করে তুমি মার্ক উঠাইতে পারবা। তো আজকে আমরা কথা বলবো যে কিভাবে তুমি পড়লে বা কোন স্টাইলে তোমার খাতাটাকে সুন্দর করে সাজাইলে তুমি মার্ক অন্যদের থেকে বেশি পাবা, অর্থাৎ সর্বোচ্চ লেভেলের যে মার্ক আছে 8 অথবা 9, এই মার্কটা তুমি ক্যারি করতে পারবা। তো আমরা ধীরে 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 প্রশ্ন কিভাবে লিখতে হয়, কোন প্রশ্নের অ্যান্সার কিভাবে করলে বেশি মার্ক পাওয়া যায়, সবগুলা বিষয় দেখার ট্রাই করব। তো প্রথমে দেখো, আমি যদি তোমাদেরকে ক নম্বর লেখার কথা বলি বা প্রশ্নটার প্রথম তুমি একদম খাতায় কিভাবে লিখবা এই জিনিসটা দেখাই। তো প্রথমে দেখো, তুমি যে কোনো প্রশ্নের উত্তর করো। ধরো তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষাতে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার করতেছো, তো তুমি এইভাবে লিখে দিবা যে 1 নং প্রশ্নের উত্তর, এইভাবে লিখে নিজে একটা আন্ডারলাইন করে দিবা, ওকে, বা দুইটা দিয়ে আন্ডারলাইন করতে পারো। তো এইটা তুমি একটা কালার লাইন করতে পারো যাতে করে ওই জিনিসটা সুন্দর করে টিচার দেখতে পায়। এইটার জন্য যে তুমি অনেক বেশি নাম্বার পাবা এমনটা না, বাট টিচারের দেখতে সুবিধা হওয়ার কারণে তোমার একটা পজিটিভ ইন্টেনশন বা তোমার প্রতি একটা ভালো লাগা টিচারের প্রথমেই কাজ করে যাবে। ওকে, সো তুমি একটা কালার পেন ইউজ করতে পারো, রেড কালার বাদ দিয়ে যে কোনো কালার তুমি ইউজ করতে পারবা। তারপরে কি দেখো, যখন তোমরা এরকম ক খ গ ঘ প্রশ্নগুলা লিখবা, এই সিস্টেমে লিখবা, অর্থাৎ কত নম্বর প্রশ্ন এবং সেইটার কত, মানে সেইটার ক লিখতেছো নাকি খ লিখতেছো নাকি গ লিখতেছো নাকি ঘ লিখতেছো। তুমি যখন এইরকম করে সাজাবা তাইলে টিচারের বুঝতে সুবিধা হবে সে আসলে কত নম্বর প্রশ্নটা কাটতেছে। ওকে, তো অনেকে তোমরা এইভাবে 1 নং প্রশ্নের উত্তর লিখে ক খ গ ঘ লিখে দাও, যে ধরো এক পাশে এই যে প্রথমে লিখলা ক, পরের পেজে গিয়ে খ লিখলা। কিন্তু তুমি যখন একদম স্পেসিফিক করে দিবা যে তুমি 1-এর ক লিখতেছো বা 2-এর ক লিখতেছো বা 3-এর ক লিখতেছো, তখন টিচারের জন্য বুঝতে সুবিধা হবে। তো এই জিনিসগুলা তোমাকে করে দিতে হবে যাতে করে টিচারের ভালো ইমপ্রেশন পড়ে। সো লেখার সিস্টেম তো এটা তোমরা জেনে গেলা। এখন অ্যান্সার গুলা কিভাবে করবা দেখো, ক নম্বর প্রশ্নের তুমি যদি অ্যান্সার না জানো, সেই সৃজনশীলটা করার কোনো মানেই আসে না, উত্তর করার কোনো মানেই আসে না। অর্থাৎ ক এবং খ এই দুইটা প্রশ্ন যে সৃজনশীলের তুমি খুব ভালো করে জানবা, ওই সৃজনশীলেরই সব থেকে মানে ওই সৃজনশীলটাকে সবার আগে বা ওই সৃজনশীলটারই উত্তর করার ট্রাই করবা। তো ধরো ক প্রশ্নের তো আসলে বলার কিছু নাই, এটা এক কথায় সুন্দর করে যা চাবে তুমি তাই লিখে দিবে, এক্সট্রা কোনো কিছু লেখার এই জায়গাতে প্রয়োজন নাই। এখন দেখো খ নম্বর প্রশ্নটাতে এসে কিভাবে লিখবা বা কতটুকু অংশে লিখবা। তো আমি মনে করি যে অনেকে একটা কাজ করো যে 1-এর ক লিখে নিচে যে ফাঁকা জায়গাটা থাকে পুরোটাই বাদ দিয়ে দাও। তো আমি তোমাদেরকে ওই বাদ দিতে নিষেধ করব, কারণ অনেক টিচার পছন্দ করে না যে তুমি খাতা অপচয় করতেছো। ওই জায়গাতে যদি তোমার লেখার মতো জায়গা থাকে, তুমি অবশ্যই প্রথম পেজে ওই জায়গা থেকে শুরু করবা, ওকে, এবং নিচে প্রথমে 2টা প্যারায় এই খ নম্বর অ্যান্সারটা শেষ করার ট্রাই করবা। অর্থাৎ দেখবা যে তুমি প্রথমে খ নম্বরের, তো তোমার এটা কি অনুধাবন টাইপের প্রশ্ন, তো প্রথমে সংজ্ঞাটা দেয়া যায় কিনা বা প্রথমে এক কথায় পুরো প্রশ্নের অ্যান্সারটা দেয়া যায় কিনা, সেই জিনিসটা করবা। করার পরে ওইটাকে হালকা করে ব্যাখ্যা করার ট্রাই করবা। এখন এই হালকা কতক্ষণ ব্যাখ্যা করবা, তুমি তো একটা করে প্রশ্নের জন্য ধরো 19 মিনিট, 20 মিনিট, 21, 22, তুমি যত মিনিটই ভাগ করে নাও, সেই টাইম অনুসারে ক এবং খ তুমি কত মিনিট রাখছো এইটার উপর ডিপেন্ড করে তুমি ওই জিনিসটা লিখবা। ওকে, তার মানে ক এবং খতে একটা জিনিস মাথায় রাখতে হবে, সঠিক জিনিস লিখতে হবে, বেশি জিনিস লেখার কোনো প্রয়োজন নাই। এখন তোমরা বলতে পারো যে ভাই কেমনে আপনি এত কনফিডেন্সের সাথে বলতেছেন যে আমরা এইভাবে লিখলে ফুল মার্ক পাবো। দেখো, আমি এইচএসসি পরীক্ষাতে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে আমার গড়ে 8-এর বেশি মার্ক ছিল অথবা 9 করেছিল। ইভেন আমি একটা পরীক্ষাতে, আমার সমাজ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাতে, আমি প্রত্যেকটা প্রশ্নতেই 9 করে করে পাইছিলাম, অর্থাৎ আমার 63 নম্বর আসছিল 74-এর মধ্যে। ওকে, সো ওই জায়গা থেকে মানে আমি তোমাকে বলতেছি, আমি আমার এক্সপেরিয়েন্স গুলা তোমাকে যা শেয়ার করার ট্রাই করতেছি, আমি কিভাবে লিখে এই মার্কগুলা পাইছি এবং কোন কোন জিনিসগুলা ফলো করছি, এই জিনিসগুলাই আমি তোমাদেরকে এক এক করে বলতেছি। ওকে, সো খ নম্বরে এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি সঠিক জিনিস দিচ্ছ, অতিরিক্ত লেখা ক এবং খতে কখনোই লেখা যাবে না। ওকে, সো এইটা হচ্ছে ক এবং খ এর বিষয় গেল। এখন দেখো 1-এর গ নম্বর যখন লিখবা, এখন নরমালি দেখো গ এবং ঘতেই তোমাদের বেশিরভাগ মার্ক কাটা যায়। কারণ কি দেখো, তুমি হচ্ছে ক নম্বর ঠিক করলে 1 পেয়ে যাও, খ নম্বর ঠিক করলে 2 পেয়ে যাও, 3 নম্বর তুমি পেয়েই যাচ্ছ। কিন্তু গতে তোমার মার্ক আসে কত, 3-এ 2, আর ঘতে কত আসে ওই রকম ধরো 4-এ 2 অথবা 3। ওকে, তো এরকম যখন 2 আসে বা যখন মানে মানে 3 আসে, তখন কিন্তু মার্কটা একটু কমে যাওয়ার চান্স থাকে। তার মানে তুমি যদি এই গ নম্বরে 3-এ 3 উঠাইতে পারো, ঘতে যদি মনে করো 4-এ 3, ইভেন 2-ও উঠাইতে পারো, তারপরেও কিন্তু তোমার 8 অথবা 9 মার্ক আসবে। তার মানে গ নম্বরটা কিভাবে লিখলে বেশি মার্ক পাওয়া যায়,
দেখো আমি প্রত্যেকটা পরীক্ষাতেই, অর্থাৎ এই যে তোমাদের মানে ইংরেজি প্রথম দ্বিতীয় আর হচ্ছে বাংলা প্রথম বাদ দিয়ে প্রায় 8-9টা সাবজেক্ট যেগুলোতে সৃজনশীল লিখতে হয়, প্রত্যেকটা প্রশ্নে আমি কয়েকটা প্যাটার্ন ফলো করে দিতাম গ এবং ঘ লেখার সময়, এবং ওই প্যাটার্ন গুলা অনুসারেই আমি সবার থেকে বেশি মার্ক পাইছি। তোমরা যদি আমার সৃজনশীলের মার্কটা আমি যদি তোমাদের দেখাইতে পারতাম তাইলে তোমাদের ভালো হইতো, কোনো এক সময় হয়তো বা দেখাবো। দেখবা আমার সৃজনশীলে মানে সর্বনিম্ন মার্ক প্রত্যেকটাতে 8 করে ছিল, এবং অনেকগুলো প্রশ্ন 9ও ছিল। ওকে, সো এই এই বিষয়গুলা কিন্তু আমার ওই যে জায়গাতে কাজে লাগছে। এখন কি কি জিনিস আমি অ্যাপ্লাই করছি গ এবং ঘতে লেখার সময়, প্রথমেই আমি মানে গ নম্বর প্রশ্নটাকে আমি নিজে নিজে এইভাবে ভাগ করে নিছিলাম যে গ নম্বরের মার্ক ডিস্ট্রিবিউশন আসলে টিচার কিভাবে করে, এই ফিলোসফিটা আমার প্রথমে বুঝতে হবে। তার মানে গ নম্বর প্রশ্নে যেটা চাবে, যে ধরো এরকম করে বলে যে উদ্দীপকের ক অংশটা, বিশেষ করে দেখবা ভূগোল পরীক্ষায় এরকম থাকে, তারপরে হচ্ছে বাংলা প্রথমের মধ্যে এরকম থাকে যে উদ্দীপকের এর সাথে এর কানেকশনটা কি, মানে এক কথায় বা এক চান্সে বা দুই এক লাইনের মধ্যে প্রথমেই তুমি যখন সঠিক অ্যান্সারটা করবা, যে কার সাথে সম্পর্ক, ওই মানুষটার নাম স্পেসিফিক করলা, ধরো একটা বলা হইলো যে এরকম একটা রফিক সাহেব এরকম বিয়ে শাদী করেনি, এরকম করছে, তো এইটা রফিক সাহেব কার সাথে মিলে যায়, তো তুমি তো সবাই জানো, তোমরা সবাই জানো যে সে অনুপমের সাথে মিলে যায়। তো ওই কথাটা তুমি এই জায়গাতে যখন লিখে দিবা, টিচার তখন তোমাকে প্রথমেই বুঝে নিবে যে তোমাকে 1 মার্ক তুমি কনফার্ম করে ফেললা। তার মানে প্রথমে এক কথায় একটা তুমি অ্যান্সার দিয়ে দিবা, অর্থাৎ গ নম্বর পুরো প্রশ্নটা তুমি এক কথার মধ্যে প্রথমে অ্যান্সার দিয়ে দিবা, তাইলে দেখবা ওই অংশের জন্য তুমি 1 পাইলা। এখন কিভাবে এই জিনিসটা অনুপমের সাথে কানেক্টেড, এইটার স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিটা কি, ধরো প্রথমে তুমি এরকম করে ডাইরেক্ট এরকম লিখবা না যে উদ্দীপকে এ বলা আছে, অনেকে কি করো এক কথায় লিখে উদ্দীপকে কি এ বলা আছে ওইটা লেখো, ওইটা লিখবা না। তুমি আগে কি অংশটা জানো সেই জিনিসটা জানার পরে ওই জিনিসটার সাথে উদ্দীপকের কি কানেকশন সেই জিনিসটা কানেক্ট করাবো। অর্থাৎ আমরা আসলে ভুল স্ট্র্যাটেজিতে আগাই, কি করি, এক কথায় ধরো দিয়ে দিলাম, তারপরে উদ্দীপকে যা আছে সেগুলা টানা লেখা শুরু করে দিই। বাট এই কাজটা করা যাবে না, তুমি যখন টানা লিখবা টিচারের ইমপ্রেশন ওই জায়গাতেই খারাপ হবে। মানে তুমি এক কথায় অ্যান্সার দিয়ে বইয়ের ভাষায় কি কি আছে, মানে তুমি প্রথমেই এই কানেকশনটা করে নিবা যে উদ্দীপকে এগুলা বলা আছে, ওই রিলেটেড ওই কানেক্টেড কথাবার্তা যা যা লেখা যায় তুমি নিজে যা জানো, উদ্দীপকে না, উদ্দীপক বাদ দিয়ে তুমি নিজে যা জানো সেগুলা তুমি টানা লিখতে শুরু করবা। ওকে, ওগুলা লেখার পরে এই 1 মার্ক তো তুমি পাইলা, তারপরে যখন তুমি নিজের একটা মতামত দিলা, যে নিজের মতামতটা দিয়ে কেন এই উদ্দীপকের সাথে এই জায়গাতে কানেকশন সেটা বুঝাইলা। ওকে, বুঝানোর পরে তুমি আলটিমেটলি শেষের দিকে গিয়ে বললা যে উদ্দীপকে যেহেতু এই রফিক সাহেবের কথা বলা আছে, সেই রফিক সাহেবের সাথে আমরা অনুপমের উপরোক্ত বর্ণনার কারণে কানেকশন গুলা মিল পাই বা সম্পর্ক গুলা মিল পাই। তার মানে এই পুরো প্রশ্নটাতে অনুপমকে নিয়েই কথা বলা হয়েছে, অনুপমের ক্যারেক্টার নিয়েই কথা বলা হয়েছে। এইভাবে যখন তুমি ফিনিশিং দিবা তখন দেখবা তোমার এই জায়গাতে 2.5 মার্ক এসে যাবে 3-এর মধ্যে। ওকে, 3-এর মধ্যে 2.5 এসে যাবে। সো এইরকম করে কিন্তু মার্ক অনেক বেশি পাওয়া যায়। তো অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আসলে কতটুক লিখবো। ওকে, তো নরমালি আমি যদি তোমাদেরকে একটা ধরো এটা একটা খাতা বুঝাই, ওকে, এটা একটা খাতার এইখানে ধরো তুমি ক এবং খ এই দুইটা লিখে শেষ করে ফেললা। ওকে, তারপরে গ নম্বরটা যদি তুমি নতুন একটা পেজে শুরু করো, ধরো এটা একটা নতুন তোমার পেজ, তুমি এই পুরো পেজটা লিখবা, এই পুরো পেজটা লিখে পরের পেজে এসে কমপক্ষে হাফ লিখবা। ওকে, এতটুক এই হাফটা লিখবা। এখন ঘ নম্বরটা কি করবা, ঘ নম্বরটা এইখান থেকে শুরু করবা, করে পরের পেজে যাবা, পরের পেজটা ফুল লিখে পরের লাইনে 1 লাইন বা 2 লাইন তুমি যদি পারো তাইলে লিখতে পারলে খুবই ভালো, অথবা তুমি যদি গড় মতো করেও লেখো, পুরোপুরি গড় সময়েও মানে গড় সমান করেও লেখো, তারপরেও তুমি ওইটাতে 3 পেয়ে যাবা। ওকে, এবং স্ট্র্যাটেজি এইটার মতো করেই তুমি ওইখানে ফলো করবা। অর্থাৎ তুমি এইভাবে প্রথমে লিখবা হচ্ছে যে ঘতে আসলে মেইন কথাটা কি বলছে বা মূল অংশ কি সেই অংশটা লিখলা, তারপরে এই জায়গাতে এসে বিস্তারিত তুমি কি কি জানো, কেন তোমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা ঠিক, সেই জিনিসটা এখানে আলোকপাত করলা। এবং এই ভিতরে এসে বাংলা যখন তোমরা পরীক্ষা দিবা তোমরা চাইলে কিছু কোটেশন বা এক্সেপশনাল এমন কিছু জিনিস যেগুলা তোমার নিজের বক্তব্য, মানে তোমরা অনেকেই ভাবো যে নিজের বক্তব্য দিলে হয়তো বা মার্ক কম পাওয়া যায়, কিন্তু বিশ্বাস করো তুমি আসলে কি ভাবো এই জিনিসটা যদি তুমি এখানে ফুটায় তুলতে পারো তাইলে দেখবা তোমার মার্ক অনেক বেশি আসবে। ওকে, তার মানে এই জায়গাতে ধরো তোমার নিজের কোনো অপিনিয়ন থাকলে, তোমার কি মনে হচ্ছে কেন তুমি এই বইয়ের প্রথমে এই এই জায়গাটাতে বিস্তারিতটা বললা, কেন তুমি বললা, ওই জিনিসটা এখানে দিয়ে শেষে কেন এই প্রশ্নটার সাথে তুমি একমত বা কেন এই কথাটাই সত্যি বলা হয়েছে সেটা এক্সপ্রেস করবা। তার মানে দেখো আমি এই প্যাটার্নে কিন্তু কয়েকটা ভাগ করছি, প্রথমে মেইন কথা বলছি এইটা একটা ভাগ, তারপরে বিস্তারিত বলছি এইটা একটা ভাগ, আমি নিজের অপিনিয়ন দিছি, বা আমি যদি অনেক সময় নিজের অপিনিয়ন না দিই তাইলে
বইয়ে কোনো কবির অপিনিয়ন আছে কিনা, তোমাকে বাংলার কথাই আমি বলতেছি, বা ধরো তুমি অন্যান্য পৌরনীতি পরীক্ষায় তোমার মানে কারো উক্তি ভালো লাগে কিনা সেইগুলা, মানে এইখানে একটা এক্সেপশনাল নতুন জিনিস অ্যাড করতে হবে। এই জিনিসটা করার পরে এবং লাস্টে তো তুমি ফিনিশিং এর জন্য কিছু লিখবাই বা ফিনিশিং তো দিবাই। তার মানে দেখো আমি এই 4 নম্বর প্রশ্নটাকে কিন্তু 4টা অংশে ভাগ করছি, ওকে, করে আমি কিন্তু সুন্দর করে করছি। এবং তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা প্রশ্ন গ এবং ঘ 3টা ভাগে ভাগ করার, ঘ কিন্তু 4 ভাগে ভাগ করার প্রয়োজন নেই। প্রথমে একটা মূল অংশ লিখলা, তারপরে বিস্তারিত অংশ, বিস্তারিত এবং তোমার যে নিজের মতামত আছে সেইটা, আর এই জায়গাতে হচ্ছে ফিনিশিং এইটা একটা অংশ। এইভাবে যখন তুমি লিখবা 3টা পার্টে, দেখবা টিচার তোমাকে অনেক ভালো মার্ক দেবে। আর সত্যি কথা বলতে হাতের লেখা একটু ভালো হওয়া লাগে। তোমার যখন হাতের লেখা অনেক ভালো হবে, ওকে, তুমি যখন অনেক ভালো করে লিখতে পারবা, তখন দেখবা তোমার মার্কও একটু অন্যদের থেকে বেশি আসবে, ওকে। এবং হাতের লেখাও যদি খারাপ হয়, খাতা হচ্ছে পরিষ্কার থাকা খুবই প্রয়োজন, ওকে, পরিষ্কার থাকতে হবে অনেক বেশি, তাইলে কিন্তু তোমার মার্ক পাওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। সো এই স্ট্র্যাটেজি গুলো তুমি যদি ফলো করতে পারো, আমি মনে করি তোমার প্রত্যেকটা প্রশ্নে এরকম 8 অথবা 9 করে আসবে, ওকে। তো আমি তো তোমার একটা কথা বললাম, আমার অন্যান্য সাবজেক্টে যেমন আমার ধরো এই যে যেগুলাতে প্র্যাকটিক্যাল ছিল, ভূগোলে 50-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, ওকে। তোমরা যদি খেয়াল করো দেখবা আমি এগুলাতে 43, 45 এই ধরনের মার্ক হচ্ছে লিখিততে পাইছি, মানে 5টা প্রশ্নে। তুমি যদি চিন্তা করো এই জায়গাতে 5 নং 45, 9 করে এটাতে পাইছি, এটাতে ধরো 8.5 করে পাইছি, এইরকম এভারেজ। আমার এইচএসসি তে বোধ হয় মানে মার্কস ছিল টোটাল এভারেজ করে এরকম 82.3 এইরকম টাইপের ছিল। সো আমি এগুলা আমার নিজেকে প্রকাশ করতেছি না বা করেও আসলে আমার কোনো লাভ নেই, বাট তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে আমি কিভাবে আউটপুটটা পাইছি, এই জিনিসটাই বোঝানোর জন্য আমার এই কথাগুলো বলা লাগলো, ওকে। সো আশা করি তোমরা এই স্ট্র্যাটেজি গুলো ফলো করবা, এবং এগুলাতে ভালো করার জন্য একটু প্র্যাকটিস করা লাগে, বিভিন্ন গাইড বইয়ে দেখা লাগে যে প্রশ্নগুলো কিভাবে আসে, হ্যাঁ। তো আমরা যতটা আসলে এমসিকিউ প্র্যাকটিস করি, ওই লেভেলের বা ওর ধারের কাছেও আমরা সৃজনশীল প্রশ্ন কোনোদিন খুলেও দেখি না, এই জন্য আমাদের আইডিয়া কম হয়। তোমরা একটু রিডিং করবা গাইডের সৃজনশীল গুলা, তাইলে ভালো আইডিয়া পাবা। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি তোমাদের খুব ভালো কাজে আসবে, এবং এই কথাগুলো মনে রাখলে, খাতা সুন্দর রাখলে তুমি 8-9 করে মার্ক পেয়ে যাবা। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।